বাংলাদেশের জনতাত্ত্বিক বৈশিষ্ট্যের অন্যতম প্রধান দিক হল এর বিশাল জনসংখ্যার ঘনত্ব এবং এই অঞ্চলে একটি মুসলিম প্রধান এলাকা হিসেবে এর অবস্থান। যদিও এর প্রতিবেশী কোনো দেশেই ইসলাম সংখ্যাগরিষ্ঠ ধর্ম নয়, তবুও বাংলাদেশের প্রায় ৯০% মানুষ মুসলিম। প্রকৃতপক্ষে বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ, যেখানে প্রায় ১৫ কোটি মুসলিমের বসবাস। একই সাথে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলের মতো বাংলাদেশেও বহু শতাব্দী ধরে ইসলামের উপস্থিতি রয়েছে, যা বিভিন্ন শাসক রাজবংশ এবং সাম্রাজ্যের মাধ্যমে এখানে এসেছিল। তবুও পাকিস্তান বাদে এই অঞ্চলের অন্য কোনো দেশে ইসলামের এমন গভীর প্রভাব পড়েনি যেমনটি বাংলাদেশে পড়েছে। তাহলে প্রশ্ন জাগে, ইসলাম কিভাবে বাংলাদেশের প্রধান ধর্ম হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের প্রথমে জানতে হবে কিভাবে ইসলাম এই অঞ্চলে প্রথম প্রবেশ করেছিল। বঙ্গীয় বদ্বীপ, অর্থাৎ যেখানে বাংলাদেশ অবস্থিত, সেখানে ইসলামের প্রাথমিক চিহ্নগুলো স্বয়ং হজরত মোহাম্মদের সময়কাল থেকেই লক্ষ্য করা যায়, যার প্রধান মাধ্যম ছিল আরব বাণিজ্য পথ। বণিকরা মূলত ধর্মপ্রচারক ছিলেন না, তবে তারা যখন পূর্ব দিকে বাণিজ্য করতে যেতেন তখন তারা ইসলামকে এই অংশে পরিচিত করতে সাহায্য করেছিলেন। এমনকি তারা বদ্বীপের দক্ষিণ অংশে বাণিজ্যিক কেন্দ্রগুলোর কাছে নিজস্ব বসতিও গড়ে তুলেছিলেন। তবে বণিকরাই প্রথম মুসলিম হিসেবে বাংলায় পৌঁছলেও এই অঞ্চলে ইসলাম মূলত বিজয়ের মাধ্যমেই প্রাধান্য লাভ করে। ইসলামের সূচনা লগ্ন থেকেই মুসলিম বিজয়ীরা এক দ্রুত সম্প্রসারণ প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছিলেন, যা তাদের মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমে উত্তর আফ্রিকা এবং এমনকি আইবেরীয় উপদ্বীপ এবং সিসিলি পর্যন্ত নিয়ে গিয়েছিল। কিন্তু পশ্চিম ও মধ্য এশিয়ায় তাদের ব্যাপক বিজয় সত্ত্বেও তারা বহু শতাব্দী ধরে ভারতীয় উপমহাদেশে সফলভাবে প্রবেশ করতে পারেনি। বিশেষ করে বাংলায় ইসলামিক বিশ্বাস পৌঁছতে আরও ৬০০ বছর সময় লেগেছিল। ভারতে মুসলিম বিজয় অভিযান শুরু হয় ১০ম শতাব্দীতে, মূলত সামানিদ সেনাপতি আল্প তেগিনের হাত ধরে। সামানিদ সাম্রাজ্য, যা তৎকালীন পারস্য অঞ্চলের একটি বিশাল অংশ জুড়ে বিস্তৃত ছিল, সেখানে আল্প তেগিন ছিলেন একটি কৃতদাস যোদ্ধা বা মামলুক। মুসলিম সেনাপতিদের সংস্কৃতিতে মামলুকদের ব্যবহার ছিল সাধারণ এবং আঞ্চলিক সম্প্রসারণে তাদের বাহিনীর গুরুত্ব ছিল অপরিসীম। তবে কৃতদাস হওয়ার অর্থ এই ছিল না যে তারা কেবল নিম্ন স্তরের সেবায় সীমাবদ্ধ ছিলেন। ইতিহাসে এমন অনেক মামলুক রয়েছেন যারা সামরিক ও রাজনৈতিক জীবনে উচ্চ ক্ষমতা ও পদে আসীন ছিলেন। আল্প তেগিন ছিলেন তেমনই একজন। তুর্কি বংশোদ্ভূত হলেও পারস্য ও মুসলিম পরিবেশে বেড়ে ওঠা এই বীর সামানিদদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ৯৬২ সালে গজনিতে, বর্তমানে আফগানিস্তানে, নিজের একটি রাজ্য গঠন করেন। পরের বছর তিনি মারা যান এবং তার স্থলাভিষিক্ত হন তার পুত্র সুবুক তেগিন, যিনি গজনবী রাজবংশের প্রতিষ্ঠা করেন। দক্ষিণের হিন্দু শাহী রাজবংশ তাদের সীমান্তের এত কাছে একটি মুসলিম রাজ্যের উপস্থিতিতে আশঙ্কিত ছিল এবং দ্রুতই তাদের আক্রমণ করে। এই দুই রাজ্যের মধ্যে যুদ্ধ চলেছিল দীর্ঘ বছর ধরে। এই দ্বন্দ্বে শাহী রাজবংশ অন্যান্য হিন্দু যোদ্ধাদেরও মুসলিম হুমকির বিরুদ্ধে একত্রিত করতে একটি জোট গঠন করতে সক্ষম হয়েছিল। সুবুক তেগিনের পুত্র মাহমুদ ১০০৮ সালে এই জোটকে পরাজিত করেন। ফলে তাদের রাজ্য লাহোর পর্যন্ত বিস্তৃত হয়। কিন্তু লাহোরেই তার অভিযান শেষ হয়নি। দক্ষিণ দিকে অগ্রসর হয়ে তিনি আরও একটি বিষয় লক্ষ্য করেন: হিন্দু রাজ্যগুলো কতটা ঐশ্বর্যশালী ছিল। মাহমুদ দক্ষিণ দিকে বিজয় অভিযান অব্যাহত রাখেন এবং বিভিন্ন শহর জয় করে সেগুলো তার হিন্দু সামন্তদের শাসনের অধীনে ছেড়ে দেন। তবে সাম্রাজ্যের বিশালতার কারণে মাহমুদ আরও বেশি দূর যেতে পারেননি।
সেলজুক তুর্কিদের আক্রমণের কারণে গজনবী রাজবংশ পরবর্তীতে কঠিন সময়ের মুখোমুখি হয় এবং ১১৮৬ সালে লাহোর পতনের মাধ্যমে এই রাজবংশের অবসান হয়। গজনবীদের এই পরাজয়ের পেছনে ছিল ঘুরিদ রাজবংশ। ঘুরিদ বংশ দ্বাদশ শতাব্দীর শুরুতে বৌদ্ধ ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। তারা গজনবীদের কাছ থেকে লাহোর দখল করার পর উত্তর ভারতের তৎকালীন শাসক সেন রাজবংশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। ঘুরিদ জেনারেল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ১২০৪ সালে বাংলা জয় করেন। আল্প তেগিনের মতো খলজিও ছিলেন তুর্কি বংশোদ্ভূত এক মামলুক। প্রচলিত আছে যে তিনি মাত্র ১৮টি অশ্বারোহী সৈন্য নিয়ে হিন্দু সেন রাজবংশের রাজধানী নবদ্বীপ জয় করেছিলেন। ১২০৬ সালে ঘুরিদ সম্রাটের হত্যাকাণ্ডের পর তার সাম্রাজ্য জেনারেলদের মধ্যে বিভক্ত হয়ে যায়। খলজি তখন নিজস্ব মামলুক রাজবংশ এবং দিল্লি সুলতানেত প্রতিষ্ঠা করেন। ৩ শতাব্দীরও বেশি সময় ধরে চলা এই দিল্লি সুলতানেতে ৫টি বিভিন্ন রাজবংশ শাসন করেছে, প্রথমে তুর্কি ও পরে আফগান বা মুঘল। মূলত তখনই বাংলায় ইসলামের দীর্ঘস্থায়ী বিকাশ শুরু হয়। ইসলামের আগমনের আগে প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্ম ছিল বাংলার প্রধান ধর্ম। এছাড়াও সেখানে গোঁড়া হিন্দু ধর্মেরও প্রভাব ছিল, যা সেন রাজবংশের রাজধর্ম ছিল। বাংলা তখন পশ্চিম এশিয়ায় বৌদ্ধ মঙ্গোলদের আক্রমণের ডাইরেক্ট শিকার না হলেও এটি মঙ্গোল হোর্ডের হাত থেকে বাঁচতে চাওয়া শরণার্থীদের একটি আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এই তুর্কি মুসলিমরা প্রায়ই সুফিদের কেন্দ্র করে দলবদ্ধভাবে বাংলায় আসতেন। এই অভিবাসনে অন্যান্য মুসলিম অঞ্চলের সংস্কৃতিও অন্তর্ভুক্ত ছিল, ফলে দক্ষিণ এশিয়া মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় এবং বাংলা ছিল এর অন্যতম প্রধান গন্তব্য। পাহাড় ঘেরা পূর্ব বাংলা অভিবাসীদের জন্য ভৌগোলিক আশ্রয়ের মতো ছিল। এই ইসলামের প্রসারের ফলে বৌদ্ধ মঠ ও ব্রাহ্মণ মঠ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক বৌদ্ধ ভিক্ষু ও ব্রাহ্মণ বাংলার দুর্গম অঞ্চলে এবং এমনকি নেপালের পাহাড়ি এলাকায় পালিয়ে যান। ১৩৩৮ সালে বাংলা দিল্লি সুলতানের থেকে স্বাধীনতার প্রক্রিয়া শুরু করে। তৎকালীন বাংলা অঞ্চলটি ৩টি অংশে বিভক্ত ছিল এবং প্রত্যেকটির আলাদা শাসক ছিল। পরবর্তী দশকগুলোতে এই অঞ্চলগুলো একত্রিত হয়ে বাংলা সুলতানাত হিসেবে আত্মপ্রকাশ করে এবং দিল্লির আধিপত্য অস্বীকার করে স্বায়ত্তশাসন বজায় রাখে। এই সময়ে সাহিত্য, চিত্রকর্ম ও অন্যান্য কলার ব্যাপক উন্নয়ন ঘটে। একই সাথে মুসলিম জনসংখ্যা অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। ষোড়শ শতাব্দীতে এই প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ১৫৭৬ সালে বাংলা সুলতানাত মুসলিম মুঘল সাম্রাজ্যের অধীনে চলে যায় এবং ১৬১০ সালে ঢাকাকে মুঘল প্রদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। তবুও বাংলা অঞ্চলটি কিছুটা স্বাধীন ভাব বজায় রেখেছিল এবং কৃষিখাতে এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। পঞ্চদশ শতাব্দীর আগে থেকেই বাংলার নদ-নদীগুলোর গতিপথ পরিবর্তিত হতে শুরু করে, যার ফলে গঙ্গা নদীর মূল ধারা পদ্মার সাথে যুক্ত হয়। এর দুটি ফল হয়েছিল। প্রথমত, নৌ যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় অন্যান্য অঞ্চলের সাথে অর্থনৈতিক বিনিময় সহজ হয়। দ্বিতীয়ত, বদ্বীপ অঞ্চলে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কৃষিকাজের ব্যাপক বিস্তার ঘটে। এর ফলে ধান উৎপাদন এত বেশি বৃদ্ধি পায় যে প্রথমবারের মতো ধান একটি প্রধান রপ্তানি পণ্যে পরিণত হয়। এই প্রাকৃতিক পরিবর্তনের সময়কালেই মুঘলরা বাংলা জয় করেছিল। সেই সময়ে বিশাল জনসংখ্যা কৃষিনির্ভর হয়ে পড়ে। তখন পর্যন্ত এ অঞ্চলের বড় অংশ জঙ্গলে ঢাকা ছিল। ভূমি বন্দোবস্তের পাশাপাশি জঙ্গল পরিষ্কার করার দায়িত্ব ছিল মুসলিম ধর্মীয় নেতাদের ওপর, যাদের মসজিদের পাশাপাশি বসতি গড়ার কাজও দেওয়া হতো। এই মসজিদগুলো স্থানীয় জনগণের জন্য সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করত। এটি সেই অভিবাসীদের জন্যও সহায়ক ছিল যারা বদ্বীপ অঞ্চলকে তাদের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছিলেন। এই অর্থে বাংলায় ইসলামের প্রচার ও প্রসার হয়েছে এর অর্থনৈতিক উন্নয়নের হাত ধরে।
এমনকি চাষাবাদ বা কৃষিকাজকে একটি ধর্মীয় পবিত্র কাজ হিসেবে দেখার মানসিকতা তখন থেকেই তৈরি হয়। এটিও স্বীকার করতে হবে যে আগেকার মামলুক সুলতানাতের সময় বাংলায় ইসলাম ছিল প্রধানত একটি শহুরে সংস্কৃতি, যা ধনী অভিজাত, রাজকর্মচারী, বিচারক ও সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল, যারা প্রায়ই নিজেদের বিদেশি বংশোদ্ভূত বলে দাবি করতেন। যাই হোক, যেভাবে ইউরোপে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়েছিল, ঠিক একইভাবে বাংলায় ইসলামের প্রসার কেবল জনগণের ওপর ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় ছিল না, বরং স্থানীয় উপাদানগুলোকে আত্মস্থ করে একটি নতুন সমাজ তৈরির প্রক্রিয়া ছিল। যদিও শুরুতে এটি বিজয়ীদের ধর্ম হিসেবে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি বাংলাদেশের মাটিতেই প্রাকৃতিকভাবে বিকশিত হয়েছে। মুঘল শাসনামলে কাগজের ব্যাপক প্রচলনও এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। যোগাযোগ প্রযুক্তি হিসেবে কাগজের ব্যবহার মৌখিক ঐতিহ্য থেকে লিখিত শব্দের কর্তৃত্বের দিকে পরিবর্তন নিয়ে আসে। পবিত্র কোরআনের গণপ্রচলন আঞ্চলিক সাংস্কৃতিক পরিচয়কে আরও শক্তিশালী করে এবং ইসলামকে কোনো বিদেশি আদর্শ হিসেবে নয়, বরং স্থানীয় সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করে। মুঘল সাম্রাজ্যের শেষের দিকে বাংলা এবং আফগানিস্তানেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা ঘনীভূত ছিল। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে এই প্রাক্তন উপনিবেশটি ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়। এইভাবেই পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হয়, যার মধ্যে ভারতের অপর প্রান্তের মুসলিম অধ্যুষিত অঞ্চলটিও অন্তর্ভুক্ত ছিল। অবশেষে ১৯৭১ সালে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বর্তমান বাংলাদেশের অভ্যুদয় ঘটে।